আসসালামু আলাইকুম। ইতালিতে কেমন আছি, ইতালিতে কিভাবে আসলাম, ইতালিতে বর্তমান পরিস্থিতি কি, ইতালিতে আসার পরে কি আসলে কতটা ভালো থাকা যায়, তো এই বিষয় নিয়ে আপনাদের কিছু ধারণা দিই, বা যারা জানতে চান বা যারা এখনো জানেন না। তো যাই হোক, ইতালিতে বর্তমানে যে অবস্থা একটু কড়াকড়ি, তবে সেটা অন্য অন্য দেশের থেকে অনেকটা কম। ইতালিতে কিভাবে আসলাম? বাংলাদেশ থেকে ইতালিতে আসাটা খুবই একটা রেয়ার একটা প্রসেস। তবে যারা বাই পথে আসি বা যারা আমরা আইছি, বাংলাদেশ থেকে সহজে ভিসা নিয়ে আসাটা খুবই মুশকিল। বাংলাদেশের এজেন্সি ভালো না, বা সরকারি যে কার্যক্রম সেটা ভালো না। এই কারণেই লিবিয়ার মতো বাইপথ, ভয়ানক পথ বাইছে আমাদেরকে আসতে হয়। তো যাই হোক, লিবিয়াতে কিভাবে আসলাম? লিবিয়াতে প্রথমে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা গেছি, শ্রীলঙ্কা থেকে দুবাই, দুবাই থেকে মিশর, মিশর থেকে লিবিয়া। এখন প্রশ্ন করতেন ভাই, অনেকে তো অন্য অন্য দেশ দিয়েও যায়। এটা হচ্ছে যে যে এজেন্সি নেবে তার প্রসেসিং, সে কোন দিক দিয়ে কন্ট্যাক্ট করবে আর কোন দিক দিয়ে নিবে। আমারে কন্ট্যাক্ট করছিল প্রথমে হচ্ছে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা গেছি, শ্রীলঙ্কা গিয়েছিলাম 2 রাত। সেইখান থেকে দুবাই এয়ারপোর্টের ট্রানজ্যাকশন হয়েছে, সেখানে ছিলাম 20 ঘন্টা এয়ারপোর্টের ভিতরে। সেই 20 ঘন্টা পার হওয়ার পরে এরপরে গেছি হচ্ছে আপনার মিশর, মিশর গিয়েছিলাম 1 দিন 1 রাত এয়ারপোর্টের ভিতরে। সেইখান থেকে পরবর্তীতে আসছি হচ্ছে লিবিয়া। এই দীর্ঘ প্রসেসিংয়ের পরে লিবিয়া গেছি। লিবিয়াতে 1 মাস থাকার পরে একদিন ভোর রাতে গেমে পাঠাইলো, ভোর রাতে আর কি পাঠাইলো একটা গেম ঘরে আর কি। তো ভোর রাতে গেলাম, যাইতে যাইতে এই দুপুর হয়ে গেল। দুপুরবেলায় আমাদেরকে রাস্তার একটা পাশে নামাইলো, নামাইয়া হচ্ছে একটা ভাঙা একটা ঘরে ঢুকাইলো, রাস্তা থেকে একটু দূরে ভাঙা একটা ঘরে ঢুকাইছে। যাই দেখি সেখানে আমাদের যাওয়ার আগেও 200-250 মানুষ। তো আমি যাওয়ার আগে আমার দালালে বলে দিছিল, বা এজেন্সি যে বলে দিছিল, সে একজন ভালো লোক, সে বলে দিছিল যে তুমি যখন যাবা বা আমার লোক যারা আসো যাইতেছো, সব সময় দরজার কাছাকাছি বসবা, দরজার কাছাকাছি থাকার চেষ্টা করবা, কারণ ওইখানে মানুষ আরও থাকবে। তো যে কথা সেই কাজ। যাই দেখি মানুষ প্রায় 250-300 মানুষ, আমরা যাওয়ার পরে প্রায় 400 মানুষ হয়ে গেছে। তো সে বললো যে একসাথে তো এত মানুষ নেওয়া সম্ভব না, মানুষ হয়তো বা প্রথম দিনে 200 নিতে পারে বা 150 নিতে পারে, এতগুলো মানুষ নেবে না। আর তারপরের দিন গেম দিতে পারে, বা আরও 2-1 মাস পিছনে যাইতে পারে। অতএব সামনে থাকবে, সামনে থেকে আগে আগে বের হয়ে যাবো। তো যে কথা সেই কাজ, আগে আগে বেরোইছি। বেরোয় দেখি কি লাশবাহী গাড়ি, যেখানে হচ্ছে আপনার 15 থেকে 20 জন মানুষ আসবে, সেইখানে মাথায় বন্দুক ঠেকাইয়া 50 জন 60 জন করে মানুষ একজনের উপর আর একজন দিয়া গাড়ি আটকাই দিয়ে সাগর পাড়ের দিকে রওনা দিল। সেই গাড়ির ভিতরে অনেকেই কান্না করতেছিল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, মা আমি আর বাঁচবো না, এরকম কান্নাকাটি করতেছিল। যাই হোক 20 মিনিট পরে সাগর পাড়ে নিয়ে কিছু দূর সাঁতরাইয়া বোটে ওঠা লাগলো, যেহেতু চর ছিল এই কারণে। এরপরে সাগর পাড়ি দিলাম। সাগরের পানির দিকে তাকানোর পরে ভিতরে একটা, আগে যতটা ভয় করছে তার থেকে আরো বেশি ভয় কাজ করলো। সাগর এতই বিশাল। রাত 11টার দিকে হচ্ছে গেম দিল। রাত 11টার দিকে যখন গেম দিছে, তখন আকাশে চাঁদ ঝলমল করতেছে, চাঁদের আলোতে দেখা যায় সাগরের পানি এত নীল, মানে ঢিপ নীল, নিচে অনেক নিচ পর্যন্ত দেখা যাইতেছে। আর সাগরে কোনো কুল কিনারা নাই, আপনারা জানেন ভূমধ্য সাগরের। তো সেটা দেখার পরে আরও ভিতরে মানে ধুকপুক উঠে গেছে যে কি অবস্থা, কিসের মধ্যে আইছে। তো যাই হোক, এখানে প্রচণ্ড সাহসের একটা ব্যাপার থাকে, যাদের কলিজা অনেক বড় তারাই লিবিয়ে দিয়ে আসতে পারে, তারাই আসছে। তো যাই হোক, এখন তো কিভাবে আসলাম সেটা আপনাদেরকে বললাম। এরপরে দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা ভোট চলার পরে আমরা ল্যাম্পোসা এসে পৌঁছাইলাম। ল্যাম্পোসা যেটা বলে আর কি, কোষা না ল্যাম্পোদোসা আর কি, সরি, ল্যাম্পোদোসা এসে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে সেখানে রিসিভ করলো রিসিভ গার্ড। এরপরে আসলাম ইতালিতে।
তো এই যে একটা দীর্ঘ পথ, এখান থেকে আরও অনেক কিছু ঘটছে, আরও অনেক কিছু আছে, এগুলো বললে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, এত বড় ভিডিও করব না। আর ইতালিতে বর্তমান অবস্থা কি, বর্তমানে একটু কড়াকড়ি, কাগজপাতি যদি ঠিকঠাক না থাকে তাহলে পুলিশে ধরে, অনেকের ধৈর্য মাছ ধৈর্য 4 জন মানুষে বাংলাদেশে পাঠাই দিচ্ছে, 4 জন বাঙালিরে। তো এই কারণে হচ্ছে ইতালিতে আপনার কাগজপাতি নিজেরটা নিজে করে নেওয়া লাগে, যদি ক্যাম্প থেকে বের হয়ে যান নিজেরটা নিজে দৌড়ে দৌড়েই করে নেওয়া লাগে। ইত্যাদিতে কাগজপাতি করতে কোনো টাকা পয়সা লাগে না যদি আপনি সরকারিভাবে যান। আর আপনি টাকাও যদি আপনি দিয়ে থাকে, আপনি এইভাবে উকিল ধইরেও করতে পারেন, যার যেটা প্রসেস। তবে বেশিরভাগ টাকা লাগে না, সে আপনি দৌড়াদৌড়ি করে করা লাগে এই আর কি। তবে কাগজপাতি দৌড়াদৌড়ি করে ঠিক করে রাখা লাগে, আর কাগজপাতি না থাকলে আপনি কাজও করা যায় না, কাজও করাও মুশকিল। তো যাই হোক, এখন হচ্ছে ডিউটি থেকে আসছি, আর ডিউটি থেকে আইসা এখন এই যে ভাত রান্না করলাম, সাথে একটু দুধ জাল দিছি, দুধ রান্না, দুধ মানে দুধ জ্বালাইছি, এই যে দুধ। তো যাই হোক, এই যে ডিউটি শেষ করে বাসায় আসলাম, এখন রান্না করব, রান্না মোটামুটি শেষ, এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো, আবার সকালবেলা ডিউটি আছে। তো যারা ইতালি সম্পর্কে আরও কোনো কিছু জানতে চান বা আরও ভালোভাবে জানতে চান, আমি অন্য আরও একটা ভিডিওতে বলবো। তো যারা আমার এই পেজে নতুন, অবশ্যই ফলো করে রাখবেন, ইতালি সম্পর্কে আরও নানান ধরনের ধারণা দিব, আরও কীভাবে কী করলে ইতালিতে আসার আগে করলে ভালো হবে সেই সম্পর্কে ধারণা দিব। তো ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে হচ্ছে আপনার আবির ইতালি, এটা দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, আবির ইতালি লেখা। তো সেইখানে যেও আমি ভিডিও আপলোড করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।